থেকে একটি মাত্র আমি এখন আপনাদেরকে পড়ে শোনাব। গল্পটা লেখিকা বলতে চাইছেন যেটা তিনি এই গল্পের প্রত্যেকটা রসদ পেয়েছেন একদম চারিপাশের পরিবেশ থেকে, আমাদের আশেপাশে যা ছড়িয়ে থাকে সেইখান থেকে। উনি মর্নিং ওয়াকে যেতেন, মর্নিং ওয়াক করার সময় উনি যা দেখতেন, যা শুনতেন, যা কানে আসতো, তার চোখ যা দেখতো, তিনি ওটাকে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। এবং এই সিরিজটি আমি ভীষণভাবে নিজেকে আত্ম-উপলব্ধির মধ্যে দিয়ে গ্রহণ করেছি। আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আমার মনে হয় আপনারাও সুন্দরভাবে এটাকে গ্রহণ করতে পারবেন। আজকে গল্পের নাম হচ্ছে, অর্পিতা সরকারের লেখা গল্পের নাম হচ্ছে ফুলের সুবাস। চলুন তাহলে শুরু করা যাক। আজ মর্নিং ওয়াকে গিয়ে হালকা ঠান্ডা লাগছিল। ভোরেই শিশির শিশির ভাবটা শিশির এক অনুভূতির জন্ম দেয়। শীত জানান দিচ্ছে, আমি দরজা কড়া নাড়ছি। কানে হেডফোন লাগিয়ে 90s কুমার শানু শুনতে শুনতে হাঁটছিলাম নিজের ছন্দে। হঠাৎ দেখি একটা বছর দশকের মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে রাস্তার ধারে। কান থেকে হেডফোন খুলে শুনলাম মেয়েটি বলছে, না আমি চৈতি আন্টিকে আজ গোলাপ ফুল দেবই। কালকে ঈশানী দুটো বড় গোলাপ এনেছিল চৈতি আন্টির জন্য, ভেলভেটের মতো রেড কালারের গোলাপ, ওদের বাগানে ফুটেছে। চৈতি আন্টি ওকে বললো, ওয়াও সো সুইট, আমি আজ নিয়ে যাব। পাশে দাঁড়িয়ে তার বাবাটি বোঝানোর চেষ্টা করছেন, এখন তো ফুলের দোকান বন্ধ, কোথা থেকে কিনে দেব? মেয়েটি রীতিমতো রাগ করে বলছে, কেন আমাদের বাড়িতে বাগান নেই কেন? একটা বেশ বড় বাগানওয়ালা বাড়ির দিকে আঙুল তুলে বলছে, ওই তো দেখো এদের বাড়িতে কত বাগান, ওই তো গাছে গোলাপও আছে, ওদের বাড়ি থেকে তুলে এনে দাও। তার বাবা বেশ অস্থির গলায় বললেন, ওটাকে চুরি বলে মা। অনু, এরকম করতে নেই। মেয়েটি জেদি গলায় বলল, কেন আমাদের বাড়িতে বাগান নেই কেন? কেন আমরা গরিব? কেন আমরা ঈশানীর মতো বড় লোক নই? কেন আমি সাইকেল করে পড়তে যাই? কেন আমাদের গাড়ি নেই? তুমি গাড়ি কেননি কেন? বাবাটিকে দেখলাম একটু অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। তারপর 2 সেকেন্ড মাথা নিচু করে কিছু ভাবলেন। আমি ভাবছিলাম, এখনকার বেশিরভাগ ছেলে মেয়েই এমন হচ্ছে, যা চাই সঙ্গে সঙ্গে চাই, না পেলেই অসন্তোষ। আমরাই বোধহয় চূড়ান্ত স্বার্থপর করে তুলছি এদের প্রত্যাশা পূরণ করতে করতে। তাহলে ভদ্রলোক কিভাবে ব্যাপারটা সামাল দিচ্ছেন সেটাই দেখার খুব ইচ্ছা করলো। ভদ্রলোকের হাইট 5 ফুট 5 ইঞ্চি, বেশ পেটে খাটো, গায়ের রং উজ্জ্বল শ্যাম। একটা সস্তার শার্ট, একটা প্যান্ট পরেছিলেন, পায়ে চটি, সাইকেলের হ্যান্ডেলে লাইলনের ব্যাগ, নিহাতি ভিড়ে মিশে যাওয়া সাধারণ চেহারা। মেয়েটির পরনে বেশ নামি দামি পোশাক, জিন্সের স্কার্ট, ওপরে সফট টপ, পিঠের ব্যাগটাও বেশ দামি, বোঝাই যাচ্ছিল। মাথায় বেশ মিষ্টি একটা হেয়ার ব্যান্ড। আমি তখন ওদের দিকে এক হাত দূরে। ভদ্রলোক শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, আমরা বড়লোক নই। কেন নই সেটা জানি না। যেমন সূর্য কেন সকাল হলেই পূর্ব আকাশে ওঠে সে সেটা জানে না, তেমন আমি এটাও জানি না। কেন তোকে সব কিছু দেওয়ার পরও তোকে সন্তুষ্টি নেই, তোর কোনো সন্তুষ্টি নেই, যেমন আমি জানি না, তেমনই জানি না কেন আমরা করি। তোকে তো শিউলি ফুল কুড়িয়ে এনে দিয়েছি, এখন শিউলির সময়, তুই চৈতি ম্যামকে ওটা দিবি, উনি খুশি হবেন না। মেয়েটি বলল, শিউলি দামি ফুল নয়, সব ফুলে কি পুজো হয় নাকি ফুলদানিতে রাখা যায়? সত্যি তো, ফুলেরও আবার উচ্চ নিচ ভেদ রয়েছে বই কি। ফুলের সৌন্দর্যের বিচারে তার নাম নির্ধারণ করে রেখেছি, ওই জন্যই সাদা হওয়া সত্ত্বেও ঘেটু আর রজনীগন্ধা এক নয়। রাস্তার ধারে কত নাম না যেন ফুল পড়ে থাকে অবহেলায়, তাদের কেউ ঈশ্বরের চরণে দেয় না, না বাড়ির ফুলদানিতে সাজায়। ভদ্রলোক বললেন, ফুল তো ফুলই হয়, এক এক ফুল এক এক রকমের সৌন্দর্য। আর শোনো, গরিব বলে আমি কিন্তু লজ্জা পাই না, তুইও পাস না। অকারণে বড়লোকি করার চেষ্টা করে হাসির পাত্র না হয় ভালো। তুই যেমন তেমনই থাকবি, বুঝলি? মেয়েটি জেদি গলায় বলল, না আমি গোলাপি নিয়ে যাব। আমি কেন গোলাপ নিয়ে যেতে পারি না? ভদ্রলোক শান্ত গলায় বললেন, যেমন ওই একই ম্যামের কাছে পড়াশোনা করে, একই স্কুলে একই ক্লাসে পড়ে কেন জয়িতা বেশি নাম্বার পায় সেটা কি তুমি জানো? আর তুমি কেন পাও না সেটা কি তুমি জানো? তাহলে আমি কি করে জানবো ওরা কেন বড় লোক আর আমরা কেন গরিব? জয়িতা কেন বেশি পেলো আর তুমি কেন ফেল করলে বা কম নাম্বার পেলে, তুমি যেটা জানো না সেরকম আমিও জানি না। তুমিও ঈশানীরা কেন বড় লোক সেই বলে কৈফিয়ত চেও না আমার কাছে। চলো, দেরি হয়ে যাচ্ছে কোচিংয়ে। মেয়েটি নিমেষে চুপ করে গেল। বাবা সাইকেলের ক্যারিয়ারে উঠে বসে বলল, সরি বাবা,
শিখলাম চিৎকার না করেও, মারধর না করেও ত্রুটিকে কি সুন্দরভাবে বুঝিয়ে বলা যায়। জীবনের প্রতি মুহূর্ত একটা করে ছোট গল্প, গোটা জীবনেই একটা গোটা লড়াইয়ের গল্প, একটা উপন্যাস। নিশ্চয়ই ভালো লাগলো। শুরু করছি আরেকটা গল্প। ভালো আছেন গল্পের নাম, আমাদের প্রিয় লেখিকা অর্পিতা সরকারের লেখা। মর্নিং ওয়াকে গেছি যথারীতি, কানে হেডফোন, 90s গান চলেছে। ফিরে গেছি স্কুল বেলায়। আচমকা কেউ একবার পাশে এসে বলল, এত দেরি হলো, ঘুমিয়ে পড়েছিল নাকি? হেডফোন স্থানচ্যুত হয়ে গলায় অবস্থান করলো। তাকিয়ে দেখলাম আমার পূর্ব পরিচিত এক জেঠু। এই জেঠু আমাদের পাড়াতো তো নন, প্রাক্তন ভ্রমণের জেঠু। আমি হেসে শুভ বিজয় জানিয়ে বললাম, জেঠু শীত পড়েছে তো, তাই একটু দেরি হয়ে গেল আসতে। জেঠু বললেন, আমি তো আমার টাইমেই আসি, তাই তোমার সঙ্গে দেখা হয়নি পুজোর পর থেকেই। এখন তো রাস্তা একধারে ফাঁকা, পূজায় ঘোরাঘুরি করলে কেমন? আমি ঘাড় নেড়ে বললাম, না জেঠু, এই কোভিডের ভয়ে ঘোরাঘুরি একেবারেই নয়। ওই একদিন ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। জেঠু পাপানকে একদিন দেখেছিলেন, এসে বললেন, তোমার ছেলেটি কিন্তু ভারী মিশুকে। আমাকে কেমন আমাকে কেমন আপনি তো আমাকে কেমন বলছিল, আপনি তো রোগাই আছেন দাদু ভাই, তাও কষ্ট করে ঘুম থেকে উঠে হাঁটতে আসেন কেন? বেশি বিরিয়ানি খান নাকি? আমি এই আজকে এলাম মায়ের বকবকানিতে, আর আসবো না। পাপানকে নিয়ে যেখানেই গেছি তাদের ও দায়িত্ব করে জ্ঞান দিয়ে বুঝিয়েছে মর্নিং ওয়াকটা একদম ভালো না। যেটু বলছেন পুজো করাই এবার উচিত হয়নি, বুঝলে মা? আরে আমাদের রাজ্যের এত পপুলেশন সামলানো যায় নাকি? পুজোকে বাঙালি ঠিক ছুটবে, মরণের ভয় নেই সব। তবে হাইকোর্ট অর্ডারের পর বোধহয় হুজুগটা একটু কমেছিল। আমি বলে ফেললাম, হ্যাঁ এবারের পুজো আনন্দ আর কি করব, মানুষ তো ভয়েই মরছে, তবে সকলের এখন বেশি সাবধানী। যেটু বিরক্ত হয়ে বললেন, কোথায় সাবধানী? আরে এক বছর উৎসবে না গেলে কি হতো, হ্যাঁ এমন? ভ্যাকসিন বেরিয়ে গেলেই আবার সব এদিক ওদিক যাবি রে বাবা। আমারও তো 67 বছর বয়স, আমাকে ধরলে আর বাঁচবো বলো তো? আমার ছেলে নাতিরা খুব সাবধানে আছে সব, আমার বৌমাও খুব সাবধানী। যেটু রাগত গলায় বললেন, মানুষের নিজের সচেতনতা না থাকলে সরকার কি আর করবে? হাইকোর্টই বা কি করবে? আসলে কি জানো, আমাদের রাজ্যে অশিক্ষিত মানুষের সংখ্যা এত বেড়ে গেছে যে কোভিড সামলানো মুশকিল। আমি বললাম, সেই মানুষ যদি সচেতন না হয় তাহলে সামলানো যাবে কিভাবে? জেঠু রাস্তায় দুপাশে জমির দিকে তাকিয়ে বললেন, ওই ফুলকপিগুলোকে 3 দিন আগে দেখলাম ছোট ছিল, কি ওষুধ দিল যে 3 দিনে বাজারে বিক্রির উপযোগী হয়ে গেল। সব ভেজাল, বুঝলে মা, সব ভেজাল। এমন বয়স্ক মানুষের মধ্যে এতটা সচেতনতা দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। সত্যি তো এনাদের কোভিড আক্রমণ করলে ভয়ের বিষয়, সাবধানে থাকাই তো উচিত। জেঠু বললেন, বুধবার থেকে তো ট্রেন চলবে জানো তো? আমি বললাম, হ্যাঁ সেটা জানি, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, এত কম ট্রেন চালানো হলে ভিড় তো প্রচুর হবে। ব্যাপারটা ঠিক বুঝলাম না, ভিড় এড়ানোর জন্য তো আর কয়েকটা ট্রেন বেশি চালানো দরকার ছিল। এটা সেই বুধবারে একদিন হাট বসবার মতো হয়ে গেল না? যেটু বললেন, একদমই তাই, সেই জন্যই তখন বাজারে এমন ভিড় হয়, ট্রেনেও তাই হবে। বুঝলে মা, কালী পুজোতে বাজি বন্ধ করে বেশ ভালো কাজ করেছে হাইকোর্ট। যাদের ফুসফুসের রোগ তাদের কোভিড হয়ে যেত ওই দূষণে। এই যেমন ধরো আমরাই, বাজির গন্ধে খুব কষ্ট হয়। আমি ঘাড় নেড়ে হ্যাঁ বলতে যাওয়ার আগেই দেখলাম যেটু সকাল সকাল ঠোঁটে সিগারেট ঝুলিয়ে শুকটান দিয়ে বললেন, ধোয়া দেখি শরীরে কম ক্ষতি হয়? বাজি বন্ধ করে ভালোই করেছে হাইকোর্ট। আমি শুধু বললাম, হ্যাঁ জেঠু, মানুষ সচেতন না হলে সরকার হাইকোর্ট কি আর করবে? জেঠু আমার কথার সূত্র ধরে ধোঁয়া ছেড়ে বললেন, একেবারেই তাই হয়েছে। ড্রিম, আরেকটি গল্প, অর্পিতা সরকারের, আমার খুব প্রিয় গল্প। আজ মর্নিং ওয়াকে বেরিয়ে বসলাম, শীত পড়ে গেছে। রাস্তায় শেষে যেখানে সূর্য এসে মেশে সেখানে ধানের সবজে জমিতে একটা শুকিয়ে যাওয়া ধান দেখতে পেলাম, এবং ওই রাস্তা ধরেই দুটো সিমেন্টের ধাপ, ক্যানেল। এক মিনিট হেঁটে গিয়ে ওখানে একটা 5 মিনিট জিরিয়ে নিলাম, তারপর আবার ফিরে আসি নিজের ঘরে। সূর্য তখন লুকোচুরি খেলে। আজ আমি গিয়ে বসলাম ওই ধাপিতে। দুটো ছেলে ছুটতে ছুটতে এসে বসলো আমার সামনের ধাপে, রীতিমতো হাঁপাচ্ছিল, ঠান্ডা হাওয়াতে ভীষণ রকম ঘামছিল। এই আমার শখের মর্নিং ওয়াক নয়, বেশ বুঝলাম। একটি ছেলে বলল, চল আর এক রাউন্ড দৌড়ে যাব, দৌড় দিয়ে আসি, এক রাউন্ড ঘুরে আসি, আবার টিউশন পড়াতে যেতে হবে। ব্লু জার্সির ছেলেটা উদাস চোখে তাকিয়ে লালচে সূর্যের আভার দিকে। দুজন ভদ্রলোক মন্থর গতিতে হাঁটতে হাঁটতে বলল,
কি যে হাঁপিয়ে গেলি, একটুতেই হাঁপালে হয়? তাহলে আর চাকরি পেয়েছিস তোরা? ব্লু জার্সির ছেলেটা গাঢ় গলায় বলল। আর একটু বসি না আবির, সেই তো বাড়ি ফিরতেই হবে। হ্যাঁ রে আবির, আমার স্পিডে যা আছে তাতে মাঠ পাস করবো। আবির নামক ছেলেটি ভুল কোচকে বলল, তুই তো আগের বার মাঠ পাস করেছিলিস, তারপরও কেন যে তোর হলো না কে জানে। আমাদের অর্ধেন্দুর হয়ে গেল আর তোরটা। নীল জাতির ছেলেটা কপালে বিন্দু বিন্দু ঘাম মুছিল। সেই কোনার উত্তর খুঁজলে অনেকগুলো প্রশ্ন চলে আসে, অনেকগুলো এক্সামের প্রিলি। পাশ থেকে বসে অনেকগুলো মেন পাস করে পাশ থেকে বসে আছি, অনেকগুলো মেন পাস করছে, সেগুলো কেন যে কোনো খবর পেলাম না কে জানে। আরেকটা মেয়েও দেখলাম ছুটতে ছুটতে এসে ওদের সামনে হাঁপাতে হাঁপাতে বসে বলল, আমার একটু দেরি হয়ে গেল আজকে। রেলে আর কোনো খবর আছে নাকি রে? প্রাইমারি স্কুলের নিয়োগটা কেন যে বন্ধ করে আছে জানিস কিছু? আবির বলল, পড়ি, তুই কি এবারে কনস্টেবলে বসবি? তোর রেজাল্ট এত ভালো। মেয়েটা হেসে বল, ধুর, যে কাজগুলো ক্রমাগত দাম হারাচ্ছে, আমার কাছে সেগুলো নিয়ে আর আলোচনা নাই বা করলাম। নীল জামা ছেলেটা বিষণ্ণ গলায় বলল, তোদের প্রতিবেশীরা জিজ্ঞেস করে, রাস্তায় বেরোলেই বা ভরা পুজো মণ্ডপে জানতে চাই, কি রে এখনো একটা চাকরি পেলি না তুই? অথবা তোদের বাবা মারা লজ্জা করে তোদের নিয়ে? ছেলেটার গলা রক্তক্ষরণ ছুঁয়ে যাচ্ছিল আমার। আবির বলল, আমার বাবা তো টিউশন বেরোনোর সময় রেগুলার বলে, কি ভেবেছিলাম আর কি করলি। পরিণামক মেয়েটা বলল, ছেলেদের যেমন শুনতে হয় চাকরি পেলি না এখন, মেয়েদের তেমন শুনতে হয়, কি রে বিয়ে করবি না? ওসব চাকরির চিন্তা ভাবনা, এসব গ্ল্যামার ছেড়ে দে এখন। এরপর তো আর বাচ্চা কাচ্চা হবে না ঠিকঠাক টাইমে বিয়ে না করলে। ভেবে দেখিস তো, একটা মেয়ের লক্ষ্যই যেন বাচ্চা কাচ্চা হওয়া, তার কোনো ড্রিম থাকতেই পারে না। নীল জার্সিকে আবির আরেকবার বললো, চল রে আরেক রাউন্ড দিয়ে আসি। ছেলেটা উদাস গলায় বললো, বস না একটু। সেই তো বাড়ি, সেই তো এক কাপ চায়, হাজার অপমান, সেই তো পাড়ার চাকরি পাওয়া ছেলেদের গল্প, সেই তো তুই মন দিয়ে চেষ্টা করছিস না আর এই অনুযোগ। কি আছে এই জীবনে? এর থেকে তো বাড়িতে যে কুত্তাটা পুষে আছে তার সম্মান অনেক বেশি। পরি বিরক্ত হয়ে বলল, লোকজন তো দেখে দিনরাত চোখের সামনে নিউজ পেপার নয় নিউজ চ্যানেল খুলে বসে আছে, তাতে কি শালা নায়িকাদের খোলা বুক দেখছে? এখন খবর দেখছে না দেশে কোনো রকম রিক্রুটমেন্ট নেই। আবির বলল, আমার পাশের বাড়ি ছেলেটা কি করে যেন কোনো এক উকিলকে ধরে তার মুহুরির কাজটা পেয়ে গেছে, ব্যাস আমার মা তার পিছনে পড়ে গেছে। ও পেলো কি করে খোঁজ নেওয়াটার জন্য? আমি যত বলেছি আমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস, ওসব জব আমার নয়, তত মা বলে যাচ্ছে, তাহলে তোর জবটা করছিস না কেন? নীল জার্সি বলল, লোকে যখন করোনায় মরে যাবে বলে কাঁদুনি গাইছে, তখন আমার মনে হচ্ছে ভাগ্যিস করোনা এসেছিল, তাই লোকজন বুঝতে পারলো আমরা বেঁচেছিলাম। আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, ওরা তখনও সবুজ মাঠ আর কমলা সূর্যের সামনে আস্ফোরণ করেই যাচ্ছিল, যন্ত্রণার আস্ফোরণ, বারবার হেরে যাওয়ার আস্ফোরণ। আমি ভাবছিলাম, বাবা মায়েরা সন্তানের ভবিষ্যতের দুশ্চিন্তাতেই হয়তো বলে ফেলে, কিন্তু কাটা খায় নুনের ছিটার মতোই তো লাগে তাদের কথাগুলো। বেকারত্বের মাত্রা যে দেশের আছে সীমাহীন, ধর্ম রাজনীতির বীজে 3 দিনেই বড় বড় গাছ জন্মে যায়, সেই গাছ মাত্র 1 সপ্তাহেই শাখা পোশাখা বিস্তার করে তরুণ প্রজন্মকে ভুলিয়ে রাখে কি পেলাম আর কি পেলাম না হিসেব নিকেশ। ঠিক যেন কড়া ডোজের ঘুমের ওষুধ, পেটে পড়লেই ঘুম পাড়িয়ে দেবে। খাদ্য, অর্থ, জীবিকা, বাসস্থান, এই ভাবনাগুলো তখন ফিকে হয়ে যাচ্ছে। লড়াই, কয়েকটা লড়াইয়ের নামই জীবন। নতুন সকালে নতুনভাবে উজ্জীবিত হয়ে সব বাধা ইগনোর করে লড়াইয়ের নামই ছোট গল্প। এখন হয়নি 1 মিনিট। নতুন আরেকটা গল্প পড়ছি, ভয়ঙ্কর। আমি যে রাস্তায় মর্নিং যাই, সে রাস্তায় এক মৃৎশিল্পী বাড়ির সংলগ্ন বিশাল চাতাল আছে। মূর্তি গড়ে রাখা থাকে 12 মাস। কখনো পরপর শুধু হাঁস বা প্যাঁচার শোভা পায় সেই চাতালে। দুর্গাপুজোর আগে শিল্পীকে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা, এবারে এমন বাড়ির সরস্বতী ঠাকুরের উচ্চতা দুটো বানাচ্ছেন কেন? কারণ এতকাল দুর্গা ঠাকুর মানেই ছিল বেশ বিশাল চওড়াওয়ালা মূর্তি। অভ্যস্ত চোখে বড় বিশেষ বিসদৃশ্য লেগেছিল। 2-4টে প্যান্ডেলে বড় মূর্তি থাকলেও মায়ের আকৃতি এবারে খর্ব করা হয়েছিল বইকি। শিল্পী উত্তর দিয়েছিলেন, আসলে এই করোনার জন্য বাজেট কমেছে পুজোয়, তাই সাইজও ছোট হয়ে গেছে। লক্ষ্মী ঠাকুর তো এমনিই বেটে খাটো, বেচারিকে এবারে খুঁজে পাওয়াই যাচ্ছিল না। আজ দেখলাম ভ্যান বোঝাই করে মা কালীর প্রতিমা তুলছে সেই শিল্পী, বিশাল বড় বড় মূর্তি। আমি জিজ্ঞেস করলাম, দাদা, মা কালীর বেলায় এত বড় মূর্তি কেন? সেই বেচারা কপালে হাত রেখে বলল, ওরে বাবা, মা করাল বদনের মাটির মাপ আছে, এক চুল কম হলে বিপদের শেষ থাকবে না,
যারা পুজো করবে তাদের বিপদ, আমারও রক্ষা থাকবে না। যিনি 5 হাত লম্বা হওয়ার তাকে 5 হাত লম্বাই করতে হবে, আর 1 তলা সমান আকার হবার কথা তাকে 1 তলা সমানই করতে হবে। এ বেটির কাছে ছাড় নেই। আমি মুচকি এসে বললাম, তার মানে নরম সরম হলেই বিপদ, কঠিন হলে সবাই ভয় পাবে, তাই তো? শিল্পী হয়তো না বুঝে বললেন, ধ্বংস করে দেবে এর চোখের আগুন, এই জন্যই তো এর নাম কাল। ঠিক, হ্যাঁ ঠিক। কাল শব্দ এসেছে কালী থেকে। কাল অর্থাৎ সময়, মহাকাল অর্থাৎ শিব, তার স্ত্রীলিঙ্গ কালী। মহাকালকে যিনি বিনাশ করার ক্ষমতা রাখেন তাকেই বলা হয় কালী। পুরাণে কথিত আছে, স্বর্গ তোলপাড় করে লণ্ডভণ্ড করে দিচ্ছে অসুরের দল। দেবতাদের তাড়িয়ে স্বর্গরাজ্যের দখলের চেষ্টা করছে তারা। দেবতাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব, অসুরদের প্রধান রক্তবীজের ছিল ব্রহ্মার বর, যার জোরে রক্তবীজের শরীর থেকে 1 ফোঁটা রক্ত ভূতল পতিত হলেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। এমন পরিস্থিতি থেকে দেবতাদের রক্ষা করতে অবতীর্ণ হন দেবী দুর্গা। সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজ বারবার বেঁচে যায়। প্রথম দিকে দেবী দুর্গা তার ভ্রু যুগলের মাছ থেকে জন্ম নেয় কালীকে। কালী ভয়াবহ রুদ্রমূর্তি আর নগ্নিকা রূপে নিহত হতে থাকে একের পর এক অসুর। রক্তবর্ণ লকলকে জীব বের করে কালী গ্রাস করে নিতে থাকেন একের পর এক অসুর ও তাদের রণবাহিনীকে। হাতি ঘোড়া সমেত অসুরের দলকে কালী গ্রাস করতে থাকে। রক্তবীজকে অস্ত্রে বিদ্ধ করে তার শরীরের সমস্ত রক্ত পান করে নেন কালী। রক্তবীজের শরীরের থেকে 1 ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে সেজন্য কালী থেকে শূন্যে তুলে নেন। রক্তবীজকে একেবারে রক্ত শূন্য করে দেহ ছুঁড়ে ফেলে দেন। তার মানে অসুরবধ করার রূপটিকে তখনকার শিল্পীরা এমন ভয়াল করেই এঁকেছিলেন। নামের মধ্যে বেশ একটা শক্তির উদ্ভব। করাল বদনী, মুন্ড মালিনী, চামুন্ডা শুনলে গা ছমছমে একটা অনুভূতির জন্ম দেয়। শক্তি রূপে অবতীর্ণ হলে নারীর রূপই নিখাত ভয়ঙ্কর, সহ্য করতে পারবে না অনেক অসুর রূপী শয়তানরা। আমি আজকে বেশ কয়েকটা গল্প পড়ে শোনালাম, আশা করি ভালো লেগেছে। আমার তো ভীষণ প্রিয় এই লেখিকা। মানে তিনি সবসময় ইউথদের কথা ভাবেন, ইউথদের কথা ভেবে অনেক সুন্দর সুন্দর বই লিখেছেন। এটা কোনো এমন এমন গল্প যেগুলো পড়লে হয়তো ভেতর থেকে শক্তিও যাবে, মন খারাপে ভালোও লাগবে, আবার নতুন কিছু যারা সৃষ্টি করতে জানেন তাদের কাছে প্রচুর আইডিয়াও আসবে। এই লেখিকার অনেক বই রয়েছে, তার মধ্যে এই সিরিজটি আমার খুব ফেভারিট। মর্নিং ওয়াক করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ইচ্ছে ছিল আর একটা গল্প পড়ার, কিন্তু আজকে আপাতত এতটুকুনি থাক। তো আমি প্রচুর গল্প বই পড়তে ভালোবাসি। গল্প বই শুধুমাত্র অনুপ্রেরণা দেয় তা না, একটি ভালো সময় কাটানোর সহায়ক। মানে বই পড়ার অভ্যেসটা ছেলেমেয়েদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এখন, শোনা যায় প্রায়। আসলে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে বাবা মা বা বাড়ির বড়রা এখন বইমুখী নয়, মানে বই থেকে অনেকটাই সরে আছে। আমার মনে হয় না ছোটদেরকে এভাবে আমরা কখনো বইয়ের কাছাকাছি আনতে পারবো। মানে আমরা জানি পরিবেশ মানুষকে অনেকটা তৈরি করে। ছোটরা যা দেখে, যা শোনে, যা বোঝে, যেটা দেখে সেটাই তারা নিজের মধ্যে গ্রহণ করে, নিজে অ্যাবজর্ব করে। সুতরাং তাদেরকে আমাদের জোর করতে হবে না। একটা পড়ার অভ্যেস তৈরি করার জন্য আমাদেরকে একটু বই খুলে বসতে হবে, আমাদেরকে তাদের সামনে একটু পড়তে হবে, অবশ্যই ভালোবেসে পড়তে হবে। মানে শুধুমাত্র ছোটদের ভেতরে ইন্টেন্সিটি ঢোকানোর জন্য না, মানে বইয়ের প্রতি নিজেও আকৃষ্ট ফিল হতে হবে, তবেই আপনার সন্তান বা আপনার বাড়ির ছোটরা মানে বইয়ের প্রতি সে ভালোবাসাটা জন্মাবে। গল্প সত্যি সত্যি গল্প আমাদের রূপকথার জগতে নিয়ে যায়। গল্পে অনেক কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমাদের জীবনের সঙ্গে কখনো মিল পাওয়া যায়, কখনো মিল পাওয়া যায় না। আর সিনেমা গল্প থেকেই তৈরি হয়, যেটা আমরা দেখি, আর গল্পের বই হচ্ছে যেটা আমরা পড়ি। কিন্তু গল্প বলতে গল্পই, সেটাকেই বোঝায়। কি আর বলবো। তো প্রিন্ট মিডিয়া মানে বইয়ের একটা আলাদা গুরুত্ব রয়েছে আমার কাছে। আমি বইটাকে বেশ খুলে, মানে এখন পিডিএফের এখন যুগ চলে এসেছে, পিডিএফ মোবাইলে পড়ে অনেকেই। বই কেনার বদলে বা বইয়ের দাম বেশি বলে পড়তে চায় না, কিন্তু একটা বই খুলে পড়ার যে আনন্দ, বই কিনে পড়ার যে আনন্দ, বা হাফ দামে কিনে এখন প্রচুর কলকাতা শহরে যেখানে সেখানে বই যত্র বই পাওয়া যায়, খুব কম দামে পাওয়া যায়, প্রচুর ভালো ভালো বই পাওয়া যায়। সেখান থেকেও যদি বই কিনে এনে আপনারা পড়েন বা বাড়ির ছোটোদেরকে 2-একটা বই কিনে দেন, আমার মনে হয় বাড়ির ছোটোখাটো একটা লাইব্রেরি সবার বাড়িতে থাকা দরকার। কারণ আমাদের বাঙালির আবেগ হচ্ছে একটা বই, তাকে যদি গুরুত্ব না দিই তাহলে বোধহয় বই আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। নমস্কার, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আজকে বই নামক যে সাবজেক্টটা আমি রেখেছিলাম আজকে এখানেই শেষ করলাম সেটা। থ্যাংক ইউ।